অনেক সময় ডিম্বাণু ও শুক্রাণুর মিলনের ফলে নিষিক্তকরণ হওয়ার পরেও বাচ্চাটি জরায়ুতে নিজেকে স্থাপিত করতে পারে না। জানতে হবে ঠিক কোন কারণে বাচ্চা নিজেকে জরায়ুতে স্থাপিত করতে পারে না। বহু চেষ্টা করেও গর্ভধারণ করতে পারছেন না, হয়তো এটি হতে পারে একটি কারণ। আপনার যদি মা বাবা হওয়ার ইচ্ছা থেকে থাকে, কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন বাবা হতে চাই বা মা হতে চাই। তাহলে অন্যরাও আপনার কমেন্ট পড়বে, আপনার জন্য প্রার্থনা করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিও দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। বাচ্চা যখন ফার্টিলাইজ হয় এটি ফেলোপিয়ান টিউবে হয়ে থাকে। বাচ্চাটি ফেলোপিয়ান টিউবে 7 থেকে 12 দিনের মতো থাকতে পারে। আস্তে আস্তে এটি গড়িয়ে জরায়ুতে আসে। জরায়ুতে যতক্ষণ পর্যন্ত না এটি নিজেকে স্থাপন করছে ততক্ষণ আপনি গর্ভবতী নয়। আবার জরায়ুতে স্থাপন করার সাথে সাথেই যদি সেটি নষ্ট হয়ে যায়, জরায়ুর চামড়া নষ্ট হয়ে যায় বা ভেঙে পড়তে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি গর্ভবতী না। বেশ কিছু কারণ আছে যার ফলে আপনার প্রত্যেক মাসে ফার্টিলাইজেশন পর্যন্ত কাজ সম্পন্ন হওয়ার পরেও আপনার বাচ্চা গর্ভাশয়ে স্থাপিত হতে পারছে না। আজকে সেই কারণগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো। প্রথম কারণ হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স। যদি আপনি একজন হাইপো কিংবা হাইপার থাইরয়েডের পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার ডিম্বাণুর কোয়ালিটি ভালো হবে না। আবার ডিম্বাণুর কোয়ালিটি যদি ভালো হয়ে যায়, ফার্টিলাইজেশনের কাজটি পর্যন্ত হয়ে যায়, বাচ্চা অনেক সময় জরায়ুতে নিজেকে স্থাপন করতে পারে না। তাই অবশ্যই আপনার থাইরয়েড প্রোফাইল পুরোপুরিভাবে করে নিতে হবে, জেনে নিতে হবে আপনার থাইরয়েড কেমন আছে। হাইপো কিংবা হাইপার থাইরয়েডের পেশেন্ট হয়ে থাকলে মেডিকেশন শুরু করেই গর্ভধারণের চেষ্টা করা উচিত। আরও কিছু হরমোন আছে যা এর জন্য দায়ী। প্রথমত এস্ট্রোজেন হরমোন আপনার মাসিকের 1তম দিন থেকে 15তম দিন পর্যন্ত বাড়তে থাকে। এরপর আপনার ওভুলেশন হয়, তারপরে প্রোজেস্টেরন হরমোন বাড়তে থাকে। মাসিকের শেষ দিনগুলোতে প্রোজেস্টেরন এবং এস্ট্রোজেন দুই ধরনের হরমোনেরই মাত্রা বাড়তে থাকে। যদি গর্ভরোপণ হয় তবে এই দুই হরমোনের মাত্রা প্রচুর বাড়ে, আর যদি গর্ভরোপণ না হয় সেক্ষেত্রে প্রোজেস্টেরনের মাত্রা কমে যায় এবং আপনার পিরিয়ড হয়ে যায়। বুঝতে পারছেন এস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের গুরুত্ব এখানে কতটা বেশি। যদি এমনটা হয় যে আপনার ডিম্বাণুটি নিষিক্ত হয়েছে, ফেলোপিয়ান টিউব থেকে জরায়ুতে চলে এসেছে, কিন্তু আপনার এস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের মাত্রা বেশি বাড়ছে না, সেক্ষেত্রে কিন্তু জরায়ুর যে লাইনিংটি তৈরি হয়েছে বাচ্চাকে স্থাপন করার জন্য বা রাখার জন্য, সেই লাইনিংটি আস্তে আস্তে ভাঙতে থাকবে। দেখা গেল বাচ্চাটি নিজেকে স্থাপন তো করেছে, কিন্তু লাইনিং ভাঙার কারণে প্রোজেস্টেরন ও এস্ট্রোজেন হরমোন কম থাকার কারণে এটি গলে বেরিয়ে গেল। সেই জন্যই কিন্তু আপনাদের অবশ্যই যারা গর্ভধারণের চেষ্টা করেও গর্ভধারণ করতে পারছেন না, প্রোজেস্টেরন ও এস্ট্রোজেনের টেস্ট করে নেওয়া উচিত। এছাড়াও ঘরোয়া কিছু পদ্ধতি আছে যা আপনাদের প্রোজেস্টেরন ও এস্ট্রোজেনের মাত্রা ঠিক করতে সাহায্য করবে। যেমন নিয়মিত সকালবেলা আজওয়াইন ভেজানো জল খেতে পারেন। 1 গ্লাস জলের মধ্যে 1 চামচ আজওয়াইন ভিজিয়ে খেলে এটি এস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের মাত্রাকে ঠিক করতে সাহায্য করবে। ওয়েট বেশি থাকলে ওয়েটকে কন্ট্রোলে আনুন, ওয়েট কম থাকলে নির্দিষ্ট মাত্রায় ওয়েটকে নিয়ে আসুন। এছাড়াও অবশ্যই নিয়ম মতো ঘুমাবেন, নিয়ম মতো উঠবেন। খাবারে চিনির পরিমাণ কমিয়ে দিলে, প্রক্রিয়াজাত খাবার কম পরিমাণে খেলে এস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের মাত্রা ঠিক থাকে। নিয়মিত 30 মিনিট এক্সারসাইজ এস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের মাত্রাকে ঠিক করতে খুব বেশি জরুরি। এবং অবশ্যই চেষ্টা করতে হবে ধূমপান, মদ্যপান, কফি পানের অভ্যেস থাকলে এগুলো ত্যাগ করে ফেলতে। প্রাকৃতিকভাবে চেষ্টা করলে আপনি এস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের মাত্রাকে ঠিক করতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে আপনার বাচ্চা জরায়ুতে নিজেকে স্থাপন না করতে পারার একটি কারণ হচ্ছে আপনার জরায়ুতে যে একটি লেয়ার তৈরি হয়, সেই লেয়ারটি অতিরিক্ত পাতলা হওয়া। এই লেয়ারটি একটি নির্দিষ্ট সাইজ আছে, সেই অনুযায়ী লেয়ারটি গ্রো হতে হবে। এন্ডোমেট্রিয়াম লাইনিং যদি 7 mm এর কম হয়ে থাকে, সেক্ষেত্রে বাচ্চা নিজেকে এখানে স্থাপিত করলেও এন্ডোমেট্রিয়াম লাইনিং ভেঙে যেতে পারে। এন্ডোমেট্রিয়াম লাইনিং ভালো করার জন্য অবশ্যই আপনারা ডক্টরের পরামর্শ নিন। তবে কিছু লক্ষণ আছে যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার এন্ডোমেট্রিয়াম লাইনিং ঠিক নেই। সেই লক্ষণগুলোর মধ্যে একটি হচ্ছে পিরিয়ডের সময় আপনার খুব কম রক্তপাত হবে, 1 থেকে 2 দিন রক্তপাত হবে, প্রচুর ব্যথা থাকতে পারে, কিন্তু প্যাড বেশি ভিজবে না, কোনো ক্লট আসবে না, বা পিরিয়ড ঠিক মতো হবে না, দেরি দেরি করে পিরিয়ড হবে, সময়ের আগে পিরিয়ড হয়ে যাবে। এই ধরনের লক্ষণগুলো থাকতে পারে। যে কোনো একটি থাকলেই আপনি বুঝবেন যে আপনার গর্ভধারণের সমস্যা হওয়ার একটি কারণ হচ্ছে এন্ডোমেট্রিয়াম লাইনিং ঠিক না থাকা। এছাড়াও জরায়ুতে কোনো প্রকারের ছোট্ট সিস্ট বা পলিপ থাকার কারণেও অনেকের গর্ভধারণের সমস্যা হয়। আল্ট্রাসাউন্ডের মাধ্যমে এই সমস্যাগুলো জানা যায়। শেষ 3টি কারণ সম্পর্কে বলছি। যখন আপনি গর্ভধারণের চেষ্টা করবেন, ওভুলেশনের পর থেকে 10 দিন ওয়েট করার পরে 25তম দিন থেকে আর সহবাস করবেন না।
এক্ষেত্রে আপনি আপনার পিরিয়ড সাইকেল হিসাবে হিসাব করতে পারেন। 28 দিনের পিরিয়ড সাইকেল হয়ে থাকলে পিরিয়ড হওয়ার 5 দিন আগে থেকে বন্ধ করে দেবেন। 30 দিনের পিরিয়ড সাইকেল হয়ে থাকলে পিরিয়ড হওয়ার 5 দিন আগে থেকে বন্ধ করে দেবেন। এভাবে ক্যালকুলেট করবেন। এছাড়াও এবড়ো থেবড়ো কোনো রাস্তায় যাবেন না। বেশি ঝুঁকিপূর্ণ রাস্তায় যাওয়ার কারণেও কিন্তু পেটের বাচ্চা নষ্ট হয়ে যায়। সর্বশেষ কাজ হচ্ছে পিরিয়ড যেই দিন আপনার হবে বলে আশা করছেন তার 2 থেকে 3 দিন আগে থেকে আপনার হেয়ার ওয়াশ বা মাথা চুল ধোয়া বন্ধ করে দিন। কারণ এতে করে কিন্তু মস্তিষ্কের পেছনে যে একটি গ্ল্যান্ড থাকে, পিটুইটারি গ্ল্যান্ড থাকে, সেই গ্ল্যান্ড থেকে কিন্তু গর্ভধারণকে সাপোর্ট করার জন্য কিছু হরমোন নিঃসৃত হতে থাকে। স্নান করার ফলে এই হরমোনের ব্যালেন্স নষ্ট হয়ে যায় এবং আপনার পিরিয়ড শুরু হয়ে যেতে পারে। তাই অন্তত পক্ষে মাসিকের আগের 3-4 দিন হেয়ার ওয়াশ করা বন্ধ করে দিন। যখন আপনার প্রেগনেন্সি টেস্ট কনফার্ম হবে তারপরে আপনি হেয়ার ওয়াশ করতে পারেন। তো ভিউয়ার্স, এই হচ্ছে কিছু কারণ যা আপনার নিষিক্ত ডিম্বাণুকে নষ্ট করে দেয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।